শুভ সকাল প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমি আর সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার্ড বাই রিনাটায় স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা। দর্শক, 29 সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব হৃদরোগ দিবস বা বিশ্ব হৃদয় দিবস। প্রতি বছর সারা বিশ্বে 1,80,00,000-এরও বেশি মানুষ বিভিন্ন ধরনের হৃদরোগে আক্রান্ত হয়, মৃত্যুবরণ করে। এই বিশাল জনগোষ্ঠী যারা রয়েছে তাদের মধ্যে আমাদের দেশেও কিন্তু রয়েছে একটি বড় অংশ যারা বিভিন্ন ধরনের হৃদরোগে আক্রান্ত। আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের বিষয় হচ্ছে হার্টের যত্ন নিন এবং সুস্থ থাকুন। এবং কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দেশের দুজন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ খালেকুজ্জামান, অধ্যাপক কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমান, অধ্যাপক কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদের অভিনন্দন, শুভেচ্ছা। দর্শক, আজকের বিষয় নিয়ে কিন্তু আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের অতিথিদের কাছে, সরাসরি কল করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। আমরা তাহলে চলে যাচ্ছি আজকের আলোচনায়, যেখানে আমরা একটু একটু করে জানবো হৃদরোগের বিষয় নিয়ে। প্রথমেই জানতে চাই অধ্যাপক ডাক্তার মোহাম্মদ খালেকুজ্জামান, এই যে হৃদরোগের প্রকোপ বেড়ে যাচ্ছে সারা বিশ্ব জুড়ে এবং দেখা যাচ্ছে তরুণরা ইদানিং আক্রান্ত হচ্ছে, এই বৃদ্ধির পিছনে প্রধান কারণ কি? ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাদের অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আপনি যে প্রশ্নটা করেছেন, ওয়ার্ল্ড হার্ট ডে সমাগত এবং ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে এই বিষয়টাকে সামনে নিয়েই আসলে আমাদের ওয়ার্ল্ড হার্ট ডের অনুষ্ঠানগুলো পালন করা হয়। উদ্দেশ্যটা অনেকটা এরকমই, টু প্রিভেন্ট, এটাকে প্রতিরোধ করা। কারণ দিনকে দিন দেখা যাচ্ছে যে হার্ট ডিজিজের প্রকোপ বেড়েই চলেছে। এটা শুধু যে পশ্চিমা বিশ্বে তাই নয়, আমাদের দেশেও পরিসংখ্যানে দেখা গেছে যে হৃদরোগের ঝুঁকি ক্রমাগত হারে বেড়ে যাচ্ছে এবং হৃদরোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। এটার কারণ বহুবিধ। আপনি যদি চিন্তা করেন, আমাদের লাইফস্টাইল থেকে শুরু করে আমাদের খাদ্যের যে অভ্যাস, আমাদের প্রতিদিনের যে এক্সারসাইজ অথবা শারীরিক কায়িক পরিশ্রম করার যে সুযোগ অথবা আমাদের যে প্রবণতা, এগুলো কমে যাচ্ছে। আমি যদি প্রথম থেকে শুরু করি যে আমাদের দেশে কেন বাড়ছে, আমাদের দেশে আমাদের সন্তানেরা জন্মগ্রহণ করছে হৃদরোগের ঝুঁকি নিয়ে। সে যখন জন্মগ্রহণ করে তার যে খাবার দাবারে যে আমরা যে ধরনের খাবার তাকে দেই শুরু থেকেই, সে অল্পতেই মুটিয়ে ওঠে, মোটা হয়ে যায়, ওজন বেড়ে যায়। তারপরে হচ্ছে খাদ্যের যে সুষম যে ডিস্ট্রিবিউশন দরকার, সুষম খাদ্য, ব্যালেন্স ডায়েট, সেটা তাকে দেওয়া যায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা গরিব তাদের না পারার জন্যে, আর যারা ধনী তাদের অতিরিক্ত এনার্জি রিচ, ক্যালোরি রিচ এবং ফ্যাট রিচ খাবার দেওয়ার জন্যে বাচ্চাদের একটা হৃদরোগের ঝুঁকি নিয়ে এসে বড় হতে থাকে। দ্বিতীয়, স্কুলে যাওয়ার যে স্কুলে যাচ্ছে, স্কুলে তার দৌড়ানোর জায়গা নেই, খেলার জায়গা নেই, হাঁটার জায়গা নেই, একটা ছোটোখাটো পরিসরে স্কুল কলেজ, এগুলোতেও তারা বড় হচ্ছে। তৃতীয়ত, তাকে একটা মানসিক চাপের মধ্যে আমরা ফেলে দিচ্ছি। তাকে সে যখন স্কুলে যায় তার পিছনে বড় একটা ব্যাগ ঝুলিয়ে দিই, যেটা সাধারণত পশ্চিমা বিশ্বে এই ধরনটা দেখা যায় না। বইয়ের বিশাল বড় একটা গাঁটটি অথবা বোঝা আমরা তা ধরিয়ে দিই। তারপরে যখন পড়াশোনা শুরু হয় তখন আমরা তাকে চাপের মধ্যে ফেলে দিই, ফার্স্ট হতে হবে, এত স্কোর করতে হবে, এত মার্কস করতে হবে। সুতরাং আমাদের ছেলেপেলেরা ওই ধরনের একটা হৃদরোগের ঝুঁকি নিয়ে জন্মগ্রহণ করে এবং বেড়ে ওঠে। এছাড়া খাদ্যে ভেজাল, বায়ু দূষণ, যেগুলো আমরা একেবারেই নেগলেক্ট করে চলেছি, আমাদের দেশে বায়ু দূষণটা একটা বড় একটা ফ্যাক্টর। এবং দেখবেন যে দিল্লি এবং ঢাকায় দুটোর মধ্যে কম্পিটিশন হয় পৃথিবীতে সবচেয়ে বায়ু দূষণের শহর কোনটি। বায়ু দূষণ হার্ট ডিজিজের ক্ষেত্রে, হার্টের রক্তনালীর ব্লক তৈরির ক্ষেত্রে, হার্টের রক্তনালীর প্রদাহ তৈরির ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করে। আমি বলবো বায়ু দূষণ একটা ইম্পর্টেন্ট। দ্বিতীয়, শব্দ দূষণ। আপনি দেখেন রাস্তায় বের হন, শব্দের জ্বালায় ঝালাপালা হয়ে যাবে। তারপরে খাদ্যে দূষণ, খাবারেও দূষণ। তো যেখানেই যাবে নদী দূষণ, সব জায়গাতেই দূষণ। এই যে দূষণগুলো মানুষকে নীরবে নিভৃতে আমাদের মানুষের ভিতরে এক ধরনের প্রদাহ তৈরি করে এবং প্রদাহ থেকে এক ধরনের হার্টের রক্তনালীর ব্লক তৈরি হয় এবং হার্টের
অল্প বয়সেই এক্সটেন্সিভ বা একটা বড় ধরনের হৃদরোগের ঝুঁকিতে পড়ে যান আমাদের সন্তানেরা যারা বড় হতে থাকেন। সুতরাং এই ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট। এছাড়া যে মেজর রিস্ক ফ্যাক্টরগুলো তো আছেই, যেগুলো ডায়াবেটিসের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, হাইপার টেনশনের সংখ্যা বেড়ে চলেছে, তারপরে কোলেস্টেরল বাড়ার প্রবণতা আমাদের জনসংখ্যার মধ্যে বেড়ে চলেছে। তো সুতরাং এই ফ্যাক্ট আর ধূমপান তো আছেই। এই ফ্যাক্টরগুলোর পাশাপাশি আমার মনে হয় বায়ু দূষণ, শব্দ দূষণ এবং হচ্ছে যে খাদ্য দূষণ, এগুলো আমাদের দেশে একটা বড় ধরনের একটা ভূমিকা পালন করে চলেছে। অবশ্যই এগুলো নিয়ে আরো কথা বলতে হবে, যেমন বলতে হবে চিকিৎসক সমাজকে, যেমন বলতে হবে মিডিয়া থেকেও। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই, এই 29শে সেপ্টেম্বর পালিত হচ্ছে ওয়ার্ল্ড হার্ট ডে। তো এই যে দিবসটি পালিত হচ্ছে প্রতি বছর, এ বছর দিবসের পিছনের প্রতিপাদ্য এবং এই বছরের মেসেজটি জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। এই প্রতি বছর 29শে সেপ্টেম্বর যে ওয়ার্ল্ড হার্ট ডে পালন করা হয়, এই যে আমাদের স্যার যে বললেন যে আসলে মূল উদ্দেশ্য থাকে হলো এই যে হৃদরোগেরকে প্রতিরোধ করা। আমরা সবাই ছোটোবেলায় পড়ছি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ রোগ চিকিৎসার চেয়ে প্রতিরোধ করাটা উত্তম, শ্রেয়। এইটা হার্ট ডিজিজের ক্ষেত্রে আরও বেশি সত্য। কারণ কি, হৃদরোগ হয়ে গেলে বা হৃদরোগ হলে নির্ণয় করা অনেক ব্যয় সাপেক্ষ এবং চিকিৎসাটা আরও বেশি ব্যয় সাপেক্ষ। আমরা সবাই শুনি যে রিং লাগে, পেসমেকার লাগে, বাইপাস সার্জারি লাগে। তো যেহেতু এটা একটু কষ্টকরও চিকিৎসা রোগীর জন্য এবং নিয়ম পালন করাটাও কষ্ট, সাথে হলো চিকিৎসা ও ব্যয়বহুল। এবং পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে যে আমরা বলি এনজিওগ্রাম, সেটাও ব্যয়বহুল। পরবর্তীতে আরও কার্ডিয়াক এমআরআই, কার্ডিয়াক সিটি যেটাই হোক না কেন অনেক ব্যয়বহুল। সুতরাং এই জন্য আমাদের হৃদরোগ প্রতিরোধ করা অনেক বেশি জরুরি। সাথে সাথে আরও জরুরি এই কারণে যে বলা আছে পৃথিবীতে নাম্বার 1 কিলার বলে, নাম্বার 1 ঘাতক, অর্থাৎ সবচেয়ে বেশি যে কারণে, এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে বা অন্যান্য যেসব কারণ, ক্যান্সারের চেয়েও বেশি রোগী মানুষ মারা যায় হৃদরোগ থেকে। এই কারণে এই রোগটা প্রতিরোধ করাটা জরুরি বেশি। এই প্রতিরোধকে সামনে রেখে প্রতি বছর এই যে একটা 29 সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে পালন করা হয়। এবারে প্রতিবদ্ধ বিষয় হলো ডোন্ট মিস এ বিট, অর্থাৎ যদি এমনি সরল বাংলা করলে যে কোনো বিট মিস করা যাবে না। যদি বলি যে না কি হয়েছে, আমাদের জীবনকে আরও ছন্দময় করতে হবে, যে প্রতি বিটে একটা ছন্দ থাকে। যেহেতু কোনো একটা বিট মিস হয়ে গেলে ছন্দটা নষ্ট হয়, তেমনি আমাদের জীবনকেও এরকম ছন্দময় করার জন্য, আমার হার্টকে আরও ছন্দময় করার জন্য যেগুলো যা যা করা দরকার আমাকে সেগুলো করতে হবে। এর মধ্যে একটা যে স্যার বললেন যে এই বিভিন্ন রিস্ক ফ্যাক্টর, যেটা যে কারণগুলো আমরা জানি সুনির্দিষ্ট কোনো কারণ নাই যেটা হৃদরোগ হওয়ার, কিন্তু কিছু কিছু কারণ আছে যেগুলো হৃদরোগ হতে সহায়তা করে। এর মধ্যে যেমন হলো যে ধূমপান, আলোচনা করলো রক্তের কোলেস্ট্রলের মাত্রা, তারপরে হলো ওজন বেশি হওয়া, তারপর সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ বসে বসে কাজ করে, যেটা এই জেনারেশনের মধ্যে দেখা যাচ্ছে। যে জেনারেশনরা বসে বসে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন গেজেট বা বিভিন্ন ডিভাইস এরকম সময় দিচ্ছে, ফলে তাকে আসক্তি দেখা যাচ্ছে। তারা মুভমেন্ট কম করতেছে, কারণ আমরা তো গেজেট হাতে নিয়ে তার মুভ করি না, ঘন্টার পর বসে গেমস খেলতেছি। এটা আমাদের হৃদরোগ হওয়ার একটা অন্যতম কারণ। সাথে হলো যেটা বলে সুষম খাদ্য বা খাদ্যের যে এই যে ফাস্ট ফুডগুলা, অথবা খাবারের মধ্যে ব্যালেন্স ডায়েট না করা, অর্থাৎ যেহেতু অধিক চর্বিযুক্ত খাবার, অধিক ক্যালোরিযুক্ত খাবার, এবং সবচেয়ে বড় কথা হলো যে খাবারগুলো আমরা প্রসেসড ফুড বলি, এগুলো এখন এই যে আমরা অল্প সময় তাড়াতাড়ি যে ফাস্ট ফুড খেতে গেলে প্রসেসড ফুডের মধ্যে যে ট্রান্স ফ্যাট বলে, যেগুলো ক্ষতিকর ফ্যাট, যেগুলো আমাদের রক্ত ব্লক হওয়ার সম্ভাবনা বাড়ায় দেয়, এগুলো আমাদের খাওয়ার জন্য এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। সুতরাং এই রিস্ক ফ্যাক্টর যেগুলো বলা হচ্ছে, যে কারণগুলো আমাদের হৃদরোগ করতেছে, সেগুলোর ব্যাপারে আমাদেরকে একদম নজর দিতে হবে এখন, যাতে রিস্ক ফ্যাক্টরগুলো যদি আমি কন্ট্রোল করি তাহলে আমাদের হৃদরোগ হওয়ার সময় থাকবে। আরও সবচেয়ে বড় মেসেজটা হলো যে দেখা যায় এইসব রিস্ক ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফ্যামিলি হিস্ট্রি, অর্থাৎ যাদের যদি দেখা যাচ্ছে ফ্যামিলিতে কারো হৃদরোগ আছে, যেমন হলো কারো হার্ট অ্যাটাক হয়েছে বা হার্ট অ্যাটাকে হাসপাতালে ভর্তি হয়েছে, বা কারো হলে রিং লাগানো আছে, কারো বাইপাস সার্জারি করানো আছে, যদি এরকম রোগী থাকে, তাহলে ওই ফ্যামিলিতে যারা অন্যান্য ফ্যামিলি মেম্বার থাকবে, ওই ফ্যামিলি মেম্বার আগে থেকেই তাদেরকে সতর্ক করতে হবে, যাতে ওনাদের রিস্ক অনেক বেশি। সুতরাং ওনারা যদি আগে থেকে সতর্ক হয় এবং ওনার রিস্ক যদি কন্ট্রোল করে, তাহলে ওনার ভবিষ্যতে এই যে হার্ট অ্যাটাক হওয়া বা হার্টের ব্লক জনিত হৃদরোগ হয়, এগুলোর ঝুঁকি অনেক কমে যাবে। ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ খালেকুজ্জামান, আপনার কাছে জানতে চাই, হৃদরোগের কথা শুনছি, হৃদরোগ নিয়ে কিন্তু আমাদের দেশে অনেক ধরনের ধারণা আছে যে এটিকে হৃদরোগ বলে, এটি হৃদরোগের অসুখ নয়। যেমন হার্টে স্ট্রোক হয়েছে, আবার ব্রেনে স্ট্রোক হয়েছে, কোনটা আসলে স্ট্রোক বা কোনটা হৃদরোগ ইত্যাদি বিষয়ে কিন্তু একটা ধারণা আছে। তো সেই ধারণা থেকে জানতে চাই হৃদরোগের মধ্যে আসলে কোনগুলো পড়ছে। খুবই ইন্টারেস্টিং হচ্ছে যে এটা আমাদের মধ্যে, জনসাধারণের মধ্যে একটা সচেতনতা থাকা জরুরি যে আসলে কোন ধরনের উপসর্গগুলো হৃদরোগের উপসর্গ হিসাবে বিবেচিত।
আর না হলে পরে কনফিউশন হয়ে যাবে। আপনি যেটা প্রথম বলেন যে স্ট্রোক, তো স্ট্রোক বেসিক্যালি হচ্ছে ব্রেনের রোগ। যখনই আমরা বলবো যে স্ট্রোক, তখন এটা বুঝতে হবে যে ব্রেনের কোনো একটা জায়গায় সমস্যা হয়েছে এবং ফলশ্রুতিতে হয়তো রোগী অজ্ঞান হয়ে গিয়েছে, অথবা রোগীর কোনো পাশ দুর্বল হয়ে গেছে, ডান হাত ডান পা, বাম হাত বাম পা, অথবা কথাবার্তা জড়িয়ে আসছে, অথবা মুখ বাঁকা হয়ে গিয়েছে, অথবা কথা বলতে পারছেন না। তো এই ধরনের উপসর্গ হলে ভাবতে হবে সম্ভবত ব্রেন স্ট্রোক হয়েছে। হার্ট অ্যাটাকের রোগীদের হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা কম, কোনো একদিক প্যারালাইসিস হয়ে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম, নাই তা বলা যাবে না। তাহলে আমরা বলছি স্ট্রোক হচ্ছে ব্রেনের রোগ, সোজা কথা। সেক্ষেত্রে রোগী অজ্ঞান হয়ে যাবে এবং হাত পা দুর্বল হয়ে যাবে, একদিক দুই দিক, মুখ বাঁকা হয়ে যাবে। আর হার্টের সমস্যা হচ্ছে হার্ট অ্যাটাক, যেটাকে সাথে কনফিউশন হয়, যে হার্ট অ্যাটাক হচ্ছে হার্টের রক্তনালীতে যদি ব্লক হয় এবং 100 ভাগ বন্ধ হয়ে গেলে হার্টের যে ধরনের উপসর্গ তৈরি হয়, এর মধ্যে প্রধানতম হচ্ছে বুকে প্রচণ্ড ব্যথা, বুকের মাঝখানে চেপে আসবে, মনে হবে যে একটা পাহাড় আমার বুকের উপর বসে আছে। এই ব্যথাটা তখন গলায় ছড়িয়ে পড়তে পারে, বাম হাতে ছড়িয়ে পড়তে পারে, অথবা চোয়ালে ছড়িয়ে পড়তে পারে। এবং ওই ব্যথাটা সাধারণত হার্ট অ্যাটাক যদি হয় 20 মিনিটে বেশি স্থায়ী হয়। এর সাথে অন্যান্য কিছু উপসর্গ থাকতে পারে, শ্বাসকষ্ট, বুক ধড়ফড়, ঘাম, বমি, এগুলো যদি থাকে আমরা তখন মনে করি যে এটা হার্ট অ্যাটাক। সুতরাং হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক দুটো আলাদা জিনিস। আমরা অনেক সময় আমরা ফোনে আত্মীয় স্বজন অথবা শুভাকাঙ্ক্ষীরা ফোন করেন যে আমরা একটা রোগী স্ট্রোক হয়েছে, এখন সে যাচ্ছে আপনার ওখানে। যে স্ট্রোক মানে কি, অজ্ঞান হয়ে গেছে। তো আমার এখানে তো আসার তো কিছু নেই, হৃদরোগে বেটার হচ্ছে ঢাকা মেডিকেল অথবা যে কোনো মেডিকেল কলেজ বা নিউরোলজি হাসপাতালে। তো এই কনফিউশনটা সবার মধ্যেই কাজ করে। সুতরাং এটা স্পষ্ট হওয়া উচিত সবার জন্য, কারণ চিকিৎসাটা খুবই জরুরি। হার্ট অ্যাটাকের রোগীদের চিকিৎসা নিতে গেলে প্রথম 12 ঘন্টার মধ্যে ভালো একটা চিকিৎসা পেতে গেলে ইমিডিয়েটলি এই ব্লক ছোটানোর জন্য ওষুধ অথবা প্রাইমারি পিসে যেটাই হোক, সময় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। একইভাবে ব্রেনেরও এই ধরনের চিকিৎসা আছে, ব্রেনেরও এই ধরনের রক্ত গলানোর ওষুধ দিয়ে ব্লক ছোটানো যায়। সেটাও যত তাড়াতাড়ি সম্ভব রোগী হাসপাতালে পৌঁছতে পারবে, তত তাড়াতাড়ি তার রেজাল্টটা তত ভালো হবে। এই জন্যে উপসর্গগুলি সবার মধ্যে জানা থাকলে সুবিধা হবে চিকিৎসা পেতে এবং চিকিৎসার উপকারটা ভালো পেতে। এই জন্য এটা সবার জানা জরুরি। জি, ধন্যবাদ। এই যে আপনি বলছিলেন যে হৃদরোগের উপসর্গের কথা, যেগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, অনেকের ক্ষেত্রে এরকম হয় যে তার এই ধরনের উপসর্গ কিছুক্ষণ সময় থাকে, আবার কিছুক্ষণ পরে চলে যায়। অনেকে গ্যাস্ট্রিকের বিভিন্ন ঔষধ গ্রহণ করে, আবার দেখা যায় পরের দিন একই সময় আসলো, এরকমভাবে চলতে থাকে। এগুলো কি হৃদরোগের কোনো উপসর্গ হতে পারে কিনা? এখন প্রথম হচ্ছে যে সব বুকে ব্যথাই হৃদরোগ নয়। এখন আমরা তো কার্ডিওলজিস্ট হিসাবে প্র্যাকটিস করি হাসপাতাল এবং হাসপাতালের বাইরেও। তা আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে বুকে ব্যথার বেশিরভাগ কারণ হৃদরোগ নয়। সুতরাং প্রথম কথা হচ্ছে যে সব বুকে ব্যথা হৃদরোগ নয়। দ্বিতীয় কথা, বুকে ব্যথা মানে গ্যাস নয়। এটা শুধু আমাদের দেশ নয়, পৃথিবীর অনেক দেশেই মানুষের মধ্যে এক ধরনের প্রবণতা কাজ করে যে আমার বুকে ব্যথা মানে গ্যাস। দেখা গেল যে হার্ট অ্যাটাক, কিন্তু গ্যাস বলতে বলতে উনি নিজে হঠাৎ খারাপ হয়ে গেলেন, মারাও গেলেন, এমনও ঘটে। সুতরাং প্রথম যদি বুকে ব্যথা হয় তাহলে আমাকে ধরে নিতে হবে যে হার্টের সমস্যা কিনা, এবং সেই বিষয়ে ইমিডিয়েটলি যদি বুকে ব্যথা ওই ধরনের হয়, বুকের মাঝখানে ব্যথা হয়, চাপ ব্যথা হয়, তাহলে নিকটস্থ যে কোনো হাসপাতাল অথবা জরুরি বিভাগে যেয়ে অথবা যে কোনো একজন হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে ইমিডিয়েটলি একটা ইসিজি, ট্রোপোনিন আই, এই ধরনের কিছু পরীক্ষা করে সুনিশ্চিত হওয়া যে ওনার এই ব্যথাটা হার্টের নয়। তারপরে উনি এটা নিশ্চিন্ত হতে পারেন যে আমি অন্য সমস্যা হলে, গ্যাসের সমস্যা হোক, অ্যাসিডের সমস্যা হোক, অথবা বুকের মাংসপেশির সমস্যা হোক, হার্টের সমস্যা হোক, সেগুলো পরে চিকিৎসা করলেও চলবে, কিন্তু হার্টের বিষয়টা খুবই জরুরি। আপনি আরেকটা যেটা বললেন যে পরের দিন আবার ব্যথা, হ্যাঁ, এ ধরনের ব্যথাগুলো হার্টের রোগীদের কম হয়। অনেক সময় মানসিক অস্থিরতা, টেনশন থেকেও বুকে ব্যথা হতে পারে। অনেকে যে কোনো ধরনের মানসিক চাপে পড়লে দেখা যাবে যে নন স্পেসিফিক চেস্ট পেইন হচ্ছে, যেটা হার্টের রোগের সাথে মিলছে না। সেই ব্যথাগুলো প্রতিদিন হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে, 2-3 দিন পর পর হতে পারে। কিন্তু হার্টের বিষয়টা লক্ষণটা খেয়াল রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে হার্ট অ্যাটাকের আগে এই ধরনের ব্যথা হতে পারে, আজকে ব্যথা হলো চলে গেল, পরের দিন ব্যথা হলো চলে গেল, তারপর হঠাৎ করে রাতে, মাঝরাতে প্রচণ্ড ব্যথা, বমি, শ্বাসকষ্ট, তারপর দৌড়ায় তাকে
হাসপাতালে যেতে হয়। তো লক্ষণগুলো, উপসর্গগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যেটা আগে আপনি বলছিলেন যে বুকের মাঝখানে ব্যথা, চাপ ব্যথা, চেপে আসা ব্যথা, পুরা বুক জুড়ে ব্যথা, এবং ব্যথাগুলো ছড়িয়ে যাওয়া, গলায় ছড়িয়ে যাওয়া, হাতে ছড়িয়ে যাওয়া, চোয়ালে ছড়িয়ে যাওয়া, ইভেন ব্যাকেও চলে যেতে পারে, এবং সেগুলো একটু হাঁটলে বাড়ে, রেস্ট নিলে একটু কমে। অনেকে যারা জিহ্বার নিচে স্প্রে ইউজ করেন, আগে থেকে হার্টের রোগ আছে, তারা জানেন স্প্রে দিলে ব্যথাটা একটু কমে যায়। এ ধরনের ব্যথা হলে এটা অবশ্যই গুরুত্ব দিতে হবে। প্রথমেই নিকটস্থ হাসপাতাল, চিকিৎসক, ইমার্জেন্সিতে যে ইসিজি করে প্রয়োজনীয় 2-1টা রক্ত পরীক্ষা করে একটু নিশ্চিত হয়ে নেওয়া যে এটা হার্টের সমস্যা না, তারপরে উনি ওনার মতো করে অন্য চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। জি, ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌফিকুজ্জামান, জানতে চাচ্ছি যে এই যে বিভিন্ন ধরনের উপসর্গের কথা একটু আগে আমরা শুনলাম, এর বাইরেও অনেকে বলে বা বিশেষ করে চিকিৎসকরাও বলে যে হার্টের কিছু কিছু ক্ষেত্রে কোনো ধরনের উপসর্গ দেখা যায় না, নীরবেও ঘটতে পারে। এই ব্যাপারটি কতটুকু সত্য? ধন্যবাদ আপনাকে। বেশ করে কিছু কিছু ক্ষেত্রে, যারা বয়স্ক রোগীদের ক্ষেত্রে অনেক সময় যাদের অনুভূতি কমে যায়, অথবা যারা অনেক দিন ধরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছেন, এবং ডায়াবেটিসে ভোগার কারণে যাদের নিউরোপ্যাথি ডেভেলপ করে, ইউজুয়ালি অনেক দিন ধরে যদি ডায়াবেটিস কন্ট্রোল না হয়, আমাদের নিউরোপ্যাথি বা নার্ভের সমস্যা তৈরি হয়। এখন নার্ভের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে আমাদের যে হার্টের মধ্যে বা বিভিন্ন জায়গা থেকে শরীরের যে ইম্পালস তৈরি হয় বা ব্যথার অনুভূতি, যেটা অনুভূতিটা ব্রেনে নিয়ে যাওয়া। এখন যদি নার্ভের সমস্যা, তাহলে সে অনুভূতি তো নিতে পারবে না, ক্যারি করতে পারবে না, যেহেতু সে নিজে অসুস্থ নার্ভ। তো এই সব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রোগীদের হার্ট অ্যাটাক হচ্ছে বা হার্টের ব্যথা হচ্ছে, কিন্তু রোগী হয়তো ব্যথা অনুভব করতেছে না। হ্যাঁ, রোগী অন্যান্য সিমটম যেগুলো আছে, যেমন রোগীর প্রচুর ঘাম হতে পারে হঠাৎ করে, অথবা রোগীর দেখা যাচ্ছে বমি ভাব হচ্ছে, অথবা অনেক সময় দেখা যায় যে রোগী শ্বাসকষ্ট নিয়ে বা শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে তখন আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। একদম যে উপসর্গ হবে তা না, হয়তো তার বুকে ব্যথাটা হচ্ছে না, কিন্তু অন্যান্য উপসর্গ যেগুলো হচ্ছে, প্লাস হলো রোগীর ডিসকমফোর্ট লাগে, এগুলো, এই উপসর্গগুলো নিয়ে রোগী প্রেজেন্ট করবে বা রোগী কমপ্লেন করতে পারবে যে না, আমার এটা সমস্যা হচ্ছে। তখন আমাদেরকে বেশ করে যারা কার্ডিওলজিস্ট আছেন, তারা ওটাকে ইভ্যালুয়েশন করার চেষ্টা করে যে কেন এরকম হচ্ছে। তখন আমরা সুনির্দিষ্ট কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, তখন এই পরীক্ষা নিরীক্ষাগুলো করাই যে হ্যাঁ, ওনার হার্ট অ্যাটাক হয়েছে কিনা বা হার্টের অ্যাটাক থেকে এই সিমটমগুলো হচ্ছে কিনা, দিয়ে অ্যাটলিস্ট আমরা এক্সক্লুড করি যে না, ওনার এই ব্যথাটা বা এটা ব্যথা তো না, মানে ওই যে উপসর্গগুলো যে হার্টের থেকে হচ্ছে কিনা, তখন আমরা রোগগুলো নির্ণয় করতে পারি। বেশ করে পরবর্তীতে আমরা ইসিজি, ইকো বা অন্যান্য যেসব টেস্ট আছে, রক্তের টেস্ট আছে, সেগুলো দিয়ে আমরা নিশ্চিত হই। জি, ধন্যবাদ। এই যে চিকিৎসকরা বলেন এবং আপনিও বলছেন যে দ্রুত চিকিৎসা স্থলে নিয়ে যেতে হবে এবং হৃদরোগ বিভাগে নিয়ে যেতে হবে, এই যে দ্রুত নিয়ে যাওয়ার পিছনে কি কোনো কারণ আছে? জি, ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো কোশ্চেন। সেটা একটা কথা বলি আমরা, মিনিট মিনস মাসেল, অর্থাৎ প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। যেমন যে প্রতিবাদ্য বিষয় আমাদের বলে ডোন্ট মিস এ বিট, এরকম যে প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। এখানে যতটুকু আমার হার্ট অ্যাটাক হলো, যেটা যে আমাদের স্যারও বলতেছিলেন যে সঙ্গে সঙ্গে হৃদরোগ হাসপাতালে নিতে হবে, কারণ এই যে বুকে ব্যথা হলো, আমি গ্যাস্ট্রিকের সমস্যা মনে করে আমি বাসায় থাকলাম, বা নিকটস্থ ওষুধের দোকানে যে আমি গ্যাস্ট্রিকের ওষুধ খেলাম, বা জুনিয়র ডাক্তার দেখায় নিয়ে আমি এখন ওষুধ খেলাম, চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে দেখি সেরে যায় কিনা। কিন্তু যদি ব্যথার ধরনটা এমন হয় যে উনি যেগুলো বলতেছিলেন, যদি হ্যাঁ বুকের মাঝখানে ব্যথা, তারপরে শরীরে ঘাম দিচ্ছে, এবং এই ধরনের ব্যথা আগে কখনো উনি অনুভব করে নাই, অথবা এই রোগের কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো অলরেডি আমরা আলোচনা করলাম, যে এই রিস্ক ফ্যাক্টরগুলো আছে, তখন আপনি আর ওই যে গ্যাস্ট্রিক চিন্তা বা গ্যাস্ট্রিক ওষুধ খান, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি হয়তো কিছু যে আমরা লোডিং ডোজ বা কিছু ওষুধ, ইকোস্প্রিন, ক্লোপিরোকেল, স্টাইরিন, এগুলো খাওয়ার কথা বলি, এগুলো খান, খেয়ে আপনি নিকটস্থ অতি সত্বর আপনি কার্ডিয়াক হসপিটাল বা অ্যাটলিস্ট আপনার নিকটস্থ হাসপাতালে যাবেন। যাওয়ার পরে ওখানে অ্যাটলিস্ট হলো আপনার ডায়াগনোসিসটা হোক যে আসলে কি কারণে আপনার বুকে ব্যথা হচ্ছে। বুকে ব্যথা তো অনেক কারণে হচ্ছে, যে উনি যে বললেন যে অনেক কারণ আছে, সুতরাং আপনার হার্ট অ্যাটাকের কারণে হচ্ছে কিনা এটা নির্ণয় করা জরুরি। এবং ওই যে যত তাড়াতাড়ি আমরা চিকিৎসা শুরু করব, তত তাড়াতাড়ি হার্টের মাসেলের ড্যামেজ কম হবে আমার, এবং ড্যামেজ কম হলে আমার জটিলতা কম হবে। কারণ এই যে যদি কার্ডিয়াক মাসেল আমার ড্যামেজ হয়, যত বেশি ড্যামেজ হয় ভবিষ্যতে তত আমার হার্ট ফেলিয়ারের ঝুঁকি বাড়বে, আমার শরীরে আমার হার্টের পাম্পিং ক্ষমতা কমে যাবে, তত বেশি আমার জটিলতার মধ্যে যে হঠাৎ করে অ্যারিথমিয়া হওয়া বা যেটা হঠাৎ করে মৃত্যুর ঝুঁকি বলে যেগুলো, এগুলো সমস্ত কিছু বেড়ে যাবে। যদি আমি দ্রুত হাসপাতালে যাই, এবং হাসপাতালে দ্রুত গেলে যে সুবিধাটা আছে,
আমরা হাসপাতালে দ্রুত যাওয়ার পরে সাধারণত যে মেকানিজমের ফলে আমাদের হার্ট অ্যাটাকটা হচ্ছে, হয়তো হার্টের রক্তনালীর মধ্যে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, এই জমাট বাঁধা রক্ত আমরা তখন গলানোর চেষ্টা করি। এই গলানো আমরা দুইভাবে করি। সাধারণত একটা ওষুধের মাধ্যমে গলায় দেওয়া হয়, যে দ্রুত যায় ওষুধটা দিলে রক্তের চাকা গলে যাবে এবং রক্ত সরবরাহ আবার এস্টাবলিশড হবে, তো রক্ত প্রবাহ হবে, হার্টের মাসেল সার্ভাইভ করবে, এটা সেলভেজ করবে, বেঁচে যাবে। আর একটা পদ্ধতি যেটা আমরা বলি, যেমন আমরা নেওয়ার পর আমরা সঙ্গে রোগীর সঙ্গে সঙ্গে ক্যাথল্যাবে নেই, নেওয়ার পর এনজিওগ্রাম করি, দেখি কোন রক্তনালীতে ব্লকটা হয়েছে, এবং ওই রক্তনালীতে আমরা সাধারণত দেখা যায় যে তার দিয়ে, বেলুন দিয়ে এবং রিং দিয়ে আমরা রক্তনালীটা খুলে দিই। খুলে দেওয়ার পরে এটা সাধারণত 100% ক্ষেত্রে কার্যকরী। আবার ওষুধের ক্ষেত্রে অনেক সময় বলা আছে 60 থেকে 70% কার্যকরী, যে রক্তনালী খুলে দেওয়া। এই জন্য যেহেতু এখানে প্রায় 100% কার্যকরী, সুতরাং ওই রক্তনালী খুলে দিলে ওই হার্টের কার্ডিয়াক মাসেল যেটা আছে, মাসেলের মিনিমাম ড্যামেজ হলো এবং উনি ভবিষ্যতে এই যে জটিলতা কম হবে, জটিলতা কম হলে উনি সাধারণত বলা আছে ভালো থাকবেন অনেক ভবিষ্যতে। এবং এই যে চিকিৎসা যেগুলো আছে, চিকিৎসা সাধারণত যেটা আমরাকে বলি প্রাইমারি পিসিআই, অর্থাৎ রোগী হাসপাতালে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা রোগীকে এনজিওগ্রাম করে রিং লাগানো বা রক্তনালী পড়াটা খুলে দিতে পারি। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ খালিকুজ্জামান। আমরা শুনছিলাম প্রাইমারি পিসিআই এর কথা। এই প্রাইমারি পিসিআই এটি নিয়ে ইদানিং শুনছি যে আপনার ইনস্টিটিউট, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল একটি বিশেষ ধরনের সেবামূলক কার্যক্রম শুরু করেছে, তো সেই ব্যাপারে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা দুজনই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কাজ করছি, তো এটা একটা খুবই সুন্দর সুযোগ। আমি ধন্যবাদ জানাতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে, আমি ধন্যবাদ জানাতে চাই হৃদরোগ হাসপাতালের প্রশাসন, বিশেষ করে পরিচালক মহোদয়কে, যার অক্লান্ত পরিশ্রমে এই ধরনের একটা বাজেট হৃদরোগ হাসপাতালে ছাড় হয়েছে এবং প্রচুর দামি যে চিকিৎসা পদ্ধতি এবং খুবই কার্যকর সফলতম চিকিৎসা পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে মানুষকে অনেক সুযোগ দেওয়া যাচ্ছে। যেমনটি বলছিলেন প্রফেসর তৌফিকুর রহমান, যে 12 ঘন্টার মধ্যে ব্যথা হওয়ার বা উপসর্গ শুরু হওয়ার 12 ঘন্টার মধ্যে কেউ যদি পৌঁছাতে পারেন হাসপাতালে, এবং হাসপাতালে পৌঁছার 90 মিনিটের মধ্যে আমরা যদি ওই কাজটি সারতে পারি, তাহলে ওই মানুষটার হৃদরোগের যে ড্যামেজ, হৃদরোগের কোষগুলো যে দ্রুত মরে যায়, এই যে মরে যাওয়া, ডেড হয়ে যাওয়া, এর থেকে বেঁচে যাবে এবং রোগীর জাস্ট আগের মতোই তার হার্টটাকে, প্রায় আগের মতোই হার্টটাকে ফেরত পাবে। হার্ট ফেলিওর, অ্যারিথমিয়া, সাডেন ডেথ, এ ধরনের জটিলতা থেকে বেঁচে যাবে। তো হৃদরোগে যেটা হচ্ছে, আমাদের ওখানে ইমার্জেন্সি হার্ট অ্যাটাক হলে ওখানে আমাদের চিকিৎসক থাকেন, বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন, উনি সিদ্ধান্ত নেন তার প্রয়োজন আছে কি না। এমন হলো যে 12 ঘন্টার মধ্যে চলে গিয়েছেন, তাহলে করে সুফল পাওয়া যাবে না, 12 ঘন্টার মধ্যে যেতে হবে। 1, 2 হচ্ছে পৌঁছানোর পর তার আত্মীয় স্বজন পারমিশন দেওয়ার ব্যাপার থাকে, কনসেন্টের ব্যাপার থাকে, কারণ হৃদরোগের এই চিকিৎসায় যেমন খুবই উপকারিতা আছে, তেমনি ঝুঁকিও রয়েছে। সাধারণত অন অ্যান অ্যাভারেজ 5 to 10% মর্টালিটি, মানে মৃত্যুর ঝুঁকিও আছে। কাজে সেক্ষেত্রে একজন আত্মীয় স্বজন না থাকলে, সাথে সাথে না পৌঁছাতে পারলে সম্ভব হয় না। আবার সব যে শুধু ফ্রি হবে সেটাও না, সরকারি চার্জ ফ্রি হবে, স্ট্যান্ড ফ্রি হবে, কিন্তু তারপরেও তার বেলুনের জন্য 20-30 হাজার টাকা লেগে যেতে পারে। কারো কারো ক্ষেত্রে আমরা হয়তো পারি এগুলোকে করতে, কিন্তু অনেক ক্ষেত্রে পারাও যায় না। বিশেষ করে জটিল ক্ষেত্রগুলোতে অনেক সময় কিছু জিনিস কেনারও প্রয়োজন পড়তে পারে। সুতরাং ওই সময়টায় সবার যদি প্রস্তুতি থাকে এবং আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন সাথে থাকেন, তাহলে এই সুযোগটাকে কাজে লাগানো যায়। এবং এটাই পৃথিবীতে সবচেয়ে সফলতম চিকিৎসা, অ্যাকিউট হার্ট অ্যাটাক, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশনের আধুনিকতম চিকিৎসা। আমরা এই নিয়ে আরো কথা শুনবো, এখন আমাদের একটি বিরতির সময় হয়েছে। দর্শক, প্ল্যানেটারি হেলথ একাডেমির সুস্থ থাকুন প্রতিদিন থেকে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরব একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার্ড বাই রেনাটায়। আজকে আমরা কথা বলছি হৃদরোগ নিয়ে। হার্টের যত্ন নিন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বিষয় নিয়ে। বিরতির আগে কথা হচ্ছিল এই বিষয় নিয়ে যে প্রাইমারি পিসিআই। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই, প্রাইমারি পিসিআই যাদের ক্ষেত্রে সম্ভব হচ্ছে না, তাদের ক্ষেত্রে কি করণীয়?
হ্যাঁ, যদি ওটা ধরি আসলে চিকিৎসার মধ্যে হার্ট অ্যাটাক যদি হয়, হার্ট অ্যাটাকের চিকিৎসায় হৃদরোগে যদি আমরা ভাগ করি দুই ভাগে, একটা হলো যে অ্যাকুট করোনারি সিনড্রোম, অর্থাৎ হলো হঠাৎ করে যেটা হচ্ছে হার্ট অ্যাটাকটা টাইপের, আর একটা হলো ক্রনিক করোনারি সিনড্রোম, অর্থাৎ হলো তাদের ব্লকজনিত হৃদরোগ আছে কিন্তু তাদের এখনো অ্যাটাক হয়নি। যাদের একটু অ্যাটাক হয়ে গেছে তাদের একটা চিকিৎসা আমরা বললাম যে প্রাইমারি পিসিআই, আর একটা চিকিৎসা যে রক্ত জমাট বাঁধার জন্য একটা দামি ওষুধ দেই আমরা, যদিও ওষুধের খরচ প্রাইমারি পিসের চেয়ে অনেক কম হিসাবে আর কি। এই ওষুধের মধ্যে আবার বিভিন্ন ভেদে দামের পার্থক্য আছে, কিন্তু যদি নর্মালি আমরা যেটা ইউজ করি 3 থেকে 3.5 টাকা। আর স্যার যেটা বললেন যে প্রাইমারি পিসিআই করতে 1,20-25,000 টাকা, যেটা আমাদের জাতীয় হৃদরোগ হাসপাতালে বলা যায় একদম কম খরচে বা মিনিমাম খরচে আসলে এটা করা হচ্ছে গভর্নমেন্টের সহায়তায়। আর একটা হলো যে এটা চলে গেল আসলে যে আমাদের প্রাইমারি পিসিআই বা অ্যাকুট করোনারি সিনড্রোমের চিকিৎসা হিসাবে। আর যদি আমরা ক্রনিক করোনারি সিনড্রোম বলি, যেটা আমরা হয়তো এনজিওগ্রাম করি বা বুকে ব্যথা হচ্ছে, ওষুধও কাজ হচ্ছে না, ওষুধের সে নর্মাল অ্যাক্টিভিটি করতে পারছে, তাদেরকে আমরা এনজিওগ্রাম করি, এনজিওগ্রাম করলে হচ্ছে ব্লক পাওয়া যায়। আমাদের একটা কমন কনসেপশন বা ধারণা থাকে যে এনজিওগ্রাম করলে ব্লক থাকলে আমাদের রিং লাগাইতে হবে। আসলে কনসেপশনটা ঠিক না। আমরা ব্লক থাকলে চিকিৎসা 3 ধরনের হয়, একটা হলো ওষুধের চিকিৎসা হয়, একটা হলো যে আমরা রিং বসাই, আর একটা হলো বাইপাস সার্জারি করি। রিং বসানো আমরা যাই কার্ডিওলজিস্ট, আমাদের কাজ, এবং ওষুধ দেওয়ার চিকিৎসাটা আমাদের, আর যদি সার্জারি লাগে বাইপাস সার্জারি সেটা আমরা সাধারণত সার্জনের কাছে পাঠাই দিই। এখন কোনো কোনো ক্ষেত্রে ব্লকের মাত্রা যদি 70% কম থাকে বা ব্লকের মাত্রা এমন রয়েছে যে আসলে ওখানে আমরা বাইপাসও করতে পারি না বা রিংও লাগাইতে পারি না, এইসব ক্ষেত্রে সাধারণত রোগীকে আমরা ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকি এবং ওষুধ দিতে থাকি। এবং ওষুধ দেওয়ার ক্ষেত্রে যে একটা জিনিসটা কনসেপশনটা হয় অনেক সময় যেটা আছে যে আমরা একটা হলো যে ওষুধ তো এই রোগী থেকে সারা জীবনে খেতে হবে, কারণ তো ব্লক যেটা হয়েছে সেটা তো দিন দিন বাড়তে থাকবে বা নতুন করে ব্লক হতে পারে। সুতরাং যদি আমি ওষুধ ছেড়ে দিই হয়তো নতুন করে ব্লক হবে, অথবা ব্লকটা হঠাৎ করে ফেটে যায়, তার অ্যাটাক হতে পারে। সুতরাং যাতে না হয় তাকে আসলে এই জন্য ওষুধ খেতে হবে, তাতে তারপরে সিমটমও তাকে কমাবে, অর্থাৎ আমার কোয়ালিটি অফ লাইফ বা আমি পরিশ্রম করতেছি আমার বুকে ব্যথা হচ্ছে সেটাও কমাবে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বিশেষ করে এই ভুলটা রুগীরা করে যে আমরা বাইপাস সার্জারি করে মানে সার্জনরা করে দিল বা আমরা রিং লাগাই দিলাম, রিং দেওয়ার পর রুগী মনে করে আমি তো অনেক বড় চিকিৎসা করছি, আমার আর ওষুধ খেতে হবে কিনা। এই কাউন্সিলিংটা আসলে আমরা রুগীদেরকে করে দিই, বা কোনো কোনো ক্ষেত্রে আমাদের কাউন্সিলের অভাবে রুগী আবার অ্যাটাক নিয়ে আসে, বা দেখা যাচ্ছে রুগী অ্যাটাক না রিং লাগানো হয়েছে বাইপাস ওয়াটার, দেখা রুগী অনেক বড় হার্ট ফেলার নিয়ে রুগী হার্ট অনেক বড় হয়ে গেছে, সেটা নিয়ে তখন আমাদের কাছে আসে। এটাকে প্রিভেন্ট করার জন্য যেটা আমরা বলি সাধারণত যে রুগীকে যদি ফার্দার যাতে ব্লক না হয় নতুন করে, বা আবার যাতে আপনার রিং বসাতে না হয় বা বাইপাস সার্জারি করতে না হয়, বা হঠাৎ করে যে মৃত্যুর যে ঝুঁকি থাকে সেটা যাতে না হয়, বা হার্টের মাংস বেশি যেটা আছে এগুলো যাতে উত্তরোত্তর ভালো থাকে, সেই জন্য কিন্তু ওষুধ খেতে হবে। আমরা একদম ক্লিয়ার কাট মেসেজ আমরা রিং লাগাই বা বাইপাস করি, এটা কিন্তু সিমটম রিলিফের জন্য, মানে তার কষ্ট রিলিফের জন্য, কিন্তু মূল চিকিৎসা যেটা আছে যে ফার্দার অ্যাটাক না হওয়া, ফার্দার ব্লক না হয়, এটি কিন্তু মূলত কাজ হলো ওই যে আমাদের ওষুধের। সুতরাং আমি রিং বসাই বা বাইপাস সার্জারি করে আমাকে মোটামুটি সারা জীবন ওষুধ খেতে হবে। যে ভুলটা করে আর একটা ভুল সেটা হলো যে যেটা আমরা বলি কোলেস্ট্রলের ওষুধ, এই কোলেস্ট্রল ওষুধ কোলেস্ট্রল নর্মাল হয়ে আসলে কোলেস্ট্রল ওষুধ বন্ধ করে দেয়, বা অন্য পরামর্শ আপনার এখন কোলেস্ট্রল নর্মাল আপনি আর ওষুধ খাবেন কেন, এই ঘটনাটা পরবর্তী ঝামেলা করে। এটা আসলে ওই যে রোগীকে রিং লাগানো হয়েছে বা যার হার্ট অ্যাটাক হয়েছে অথবা যার বাইপাস সার্জারি করা হয়েছে তাকে হলো আমরা আসলে ওই যে ওষুধটা দিই এটা হলো যাতে ব্লক পরিবর্তন না হয় বা ব্লকের মাত্রা যাতে না বাড়ে, এই জন্য তাকে সারা জীবন ওষুধ খেতে হবে যদি তার কোলেস্ট্রলের মাত্রা নর্মাল বা জিরো হয়ে থাকে। ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে এই হৃদরোগ প্রতিরোধের যে উপায়গুলো সেগুলো সংক্ষেপে জেনে নিতে চাই। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ খালেকুজ্জামান আপনার কাছে। অবশ্যই প্রতিষেধকের চেয়ে অনেক বেশি কার্যকর এবং ইফেক্টিভ এবং একই সাথে খরচ সাশ্রয়ী বলা যাবে। সব রোগের বেলায় এটা সত্য, পার্টিকুলারলি ফর হার্ট ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ বা ব্লকের যে রোগী, এক্ষেত্রে এটা আরও বেশি সত্য, কারণ রোগ হয়ে গেলে সেটা ভালো হবে না। তো কাজে আমাদেরকে প্রথম হচ্ছে যে আমাদের জীবন পদ্ধতি বদলাতে হবে, দ্বিতীয় হচ্ছে কিছু কিছু জিনিস বেশি করতে হবে, কিছু জিনিস আমাদের অ্যাভয়েড করতে হবে। যেমন খাবার দাবারের বেলায় আমাদের মধ্যে এক ধরনের কাজ করে যে খাবো না, ওইটা খাবো না, সেটা খাবো না। শুধুই কি খাবার কি শুধুই রেসপন্সিবল ফর হার্ট ডিজিজ ব্লকেজের জন্য? তা কিন্তু নয়। এই জন্য হালাল খাবার সবই খাওয়া যাবে, পরিমিত, সীমিত এবং পরিমিতভাবে সুষমিতভাবে খেতে হবে, যাতে এখানে লবণের আধিক্য না ঘটে, এখানে যাতে সুগার বা ক্যালোরির আধিক্য না ঘটে, এখানে যাতে চর্বির আধিক্য না ঘটে, এই কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। দুই হচ্ছে প্রসেসড ফুড, ফাস্ট ফুড, এগুলোর মধ্যে প্রচুর ক্যালোরি, লবণ এবং ফ্যাট, ক্যালোরি বেশি থাকে, এগুলো অ্যাভয়েড করতে হবে।
দ্বিতীয় হচ্ছে আমরা বলি যে গরু খাসি ডিম খাবো না, তা তো নয়, আমরা সবই খেতে পারি কিন্তু সীমিত পরিমাণ অবশ্যই খেতে হবে। আর যেসব খাবার হার্টের জন্য ভালো, প্রচুর তাজা শাকসবজি, তারপর হচ্ছে ফলমূল, তারপর হচ্ছে মাছ, পার্টিকুলারলি সামুদ্রিক মাছ, এগুলো হার্টের জন্য ভালো। এছাড়া আমরা বলে থাকি রসুনের কোয়া খান, এগুলো খুব বেশি ইফেক্টিভ বলে মনে হয় না। এবং সেক্ষেত্রে দ্বিতীয় হচ্ছে যে হাঁটতে হবে, শারীরিক পরিশ্রম বাড়াতে হবে। আমাদের মধ্যে এক ধরনের অলসতা, জড়তা পেয়ে গেছে। আমি যখনই সুযোগ পাবো হাঁটবো, যদি পারা যায় একটা রুটিন করে প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা, 40 মিনিট হলে আরও ভালো হয়, প্রতিদিন হাঁটাহাঁটি করতে হবে, শারীরিক পরিশ্রম করতে হবে। অথবা পরিশ্রম না করতে পারলে সাঁতার কাটবেন অথবা সাইক্লিং করবেন। এ হলো শারীরিক পরিশ্রম, জড়তা কাটাতে হবে। সেটাও যদি না পারা যায়, আমি যতটুকু রিক্সায় চড়ার চেষ্টা করি, প্রতিদিন রিক্সার জায়গাটা আমি হেঁটে যাই, আমার অফিসে কলিগের সাথে কথা বলতে চাই, আমি হেঁটে যাই, আমি মার্কেটে যাচ্ছি, আমি দরকারে ইয়ে না হয়ে আমি অ্যাক্সিলারেটর ইউজ না করে আমরা হেঁটে হেঁটে সিঁড়ি বাইতে চেষ্টা করি। কাজে আমাদের যতটুকুই পারা যায় শারীরিক পরিশ্রমের পরিমাণ বাড়াতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। আপনার হার্টের যত্ন নিন, সুস্থ থাকুন, ভালো থাকুন।